আজ আপনাদের এমন এক গল্প শোনাবো যেখানে বন্ধু বন্ধুর চরম শত্রু হয়ে ওঠে। এমনই গল্প নিয়ে নির্মিত সদ্য মুক্তিপ্রাপ্ত খাদান মুভির গল্প শোনাবো আজ। তাহলে চলুন শুরু করা যাক। হাতে হাতুড়ি নিয়ে বাইকে শ্যাম আর তার পেছনে আছে মোহন। চলন্ত ট্রেনে গেটের তালা ভেঙে দেয় আর পুরো ট্রেনের কয়লা খালি করে ফেলে। এরপর সেই কয়লা ট্রাকে বোঝাই করে নিয়ে আসে শ্যাম আর মোহন। কিন্তু কয়লার ধান্দা যে সামলাতো সে অল্প কিছু টাকা দিয়ে তাদেরকে চলে যেতে বলে, কিন্তু শ্যাম বলে ন্যায্য দামে জিনিস দেব, তার আগে না। তখনই একজন এসে তার গলায় চাকু ধরে আর সেই মুহূর্তে ওই চাকু দিয়ে এই ছেলেটার হাত কেটে ফেলে শ্যাম। আর সবাইকে মেরে সে ব্যাপারীকে বুঝিয়ে দেয় সে আসলে কি জিনিস। এরপরে টাকার ব্যাগ পুরোটাই নিয়ে নেয় শ্যাম আর মোহন। এরপরে দুইজন বাইকে করে আসতে থাকে। শ্যাম আর মোহন ঘনিষ্ঠ বন্ধু। মোহন বিয়ে করেছিল, কিন্তু এক দুর্ঘটনায় তার বউ মারা যায়। পরে সে বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গে আসে। তার সঙ্গে তার শালাও আসে, তার নাম হচ্ছে বকুল দাস। বাড়ি ফেরার পথে হঠাৎ তাদের পেছনে পুলিশ লাগে। পুলিশ তাদের তাড়া করছিল, কিন্তু দুজনে সেখান থেকে পালিয়ে চলে আসে। এরপরে সেই টাকা দিয়ে শ্যাম আর মোহন মিলে তাদের নিজেদের কাজ শুরু করেন, কয়লার খাদানের কাজ। জমির নিচে অনেক কয়লার খনি আছে। শ্যাম আর মোহন মিলে লোকজনদেরকে সেখানে কাজে লাগায়, কিন্তু এখানেই বাধা হয়ে দাঁড়ায় গ্রামের সর্দার মান্ডি আসে এখানে কাজে বাধা দিতে। তখন শ্যাম আর মোহন যায় মান্ডির সঙ্গে কথা বলতে। শ্যাম দুই গারে দুই বন্দুক নিয়ে মান্ডির সামনে এসে দাঁড়ায়। সে গিয়ে বলে, আমি যেখানে হাত দিই সেটা আমার হয়ে যায়। মান্ডির সাথে থাকা ওইখানে সবাই বলে ওঠে, তাহলে তুমি যখন সব নিয়েই যাচ্ছ আমাদের বুকে গুলি করে তারপর যাও। আমাদের বেঁচে থাকার সম্বল এই জমি। এই জমি খুঁড়ে খাদান বানিয়ে ফেললে আমরা এমনিতেও না খেয়ে মারা পড়ব। তার চেয়ে ভালো বন্দুকের গুলি খেয়েই মারা যায়। শ্যাম তখন বলে, কথা দিচ্ছি আজ থেকে খাদান সবার। দিনের শুরুর 2 ঘন্টা খাদান থেকে কয়লা উঠানোর দায়িত্ব তোমাদের। 2 ঘন্টা যত পারো কয়লা উঠাও, কেউ তোমার কাছ থেকে হিসাব চাইবে না। এরপরে বাকি সময় আমরা কাজ করব, কেউ না খেয়ে মরবে না, এটা শ্যামের প্রতিজ্ঞা। সবাই খুশি হয়ে শ্যাম আর মোহনের পক্ষ হয়ে যায়। এরপরে শ্যাম আর মোহন আসে এমএলএর সঙ্গে দেখা করতে। এমএলএ এসে বলে, তাহলে তোমরাই সেই শ্যাম আর মোহন কাজ করবে আমার সাথে। এই কথা বলার সাথে সাথেই এমএলএ সিদ্দিকের বিপরীত দলের লোকেরা তার উপর আক্রমণ করে দেয়। ওখানে গোলাগুলি চলতে থাকে। সিদ্দিক বলে, তোমরা এখান থেকে পালিয়ে যাও তাড়াতাড়ি। শ্যাম বলে, বন্ধুত্ব করতে এসেছি, কিছুটা জান দেব, কিছুটা জান নেব। এই বলে সে হাতে উঠিয়ে নেয় কুড়াল। এরপর সে মোহনকে বলে, তুই এমএলএকে নিয়ে পালিয়ে যা এখান থেকে। এরপরে সামনে যেই আসছিল তাকেই সে মেরে মাটিতে শুইয়ে দিচ্ছিল। শ্যাম আর মোহন আসার সময় মান্ডিও তাদের সঙ্গে এসেছিল। কিছু লোক এনেছিল তারাও শ্যাম মোহনকে হেল্প করতে থাকে। সিদ্দিক এটা দেখে বুঝে যায় এরা ছোটখাটো পার্টি না। মোহন এমএলএকে বলে, স্যারজি আমাদেরও ছোটখাটো সাম্রাজ্য আছে, চলুন এখান থেকে। এরপরে শ্যাম আর মোহন মিলে সবাইকে ওখানে মেরে ফেলে। এরপর সিদ্দিক শ্যামকে বলে, ঠিক আছে বন্ধু বলেছ তাই ধন্যবাদ দেব না, সাথে আছি, তোমরা তোমাদের কাজ এগিয়ে নাও, যাও, তোমাদের পুরো স্বাধীনতা দিয়ে দিলাম। শ্যাম আর মোহন মিলে তাদের কয়লার খাদান বড় করতে থাকে, তাদের কাজ আরো বাড়তে থাকে। এদিকে মান্ডির বোন যমুনাকে শ্যাম পছন্দ করত। সাথে যমুনার এক বান্ধবীও ছিল যার নাম হলো রেখা। রেখার সাথে মোহন আর শ্যামের সাথে যমুনার বিয়ে ঠিক হয়। শেষ পর্যন্ত শ্যাম আর মোহনের একই মণ্ডপে বিয়ে সম্পূর্ণ হয়। দুইজন দুই ভাইয়ের মতো খুশিতে দিন পার করতে থাকে। বিয়ে হবার পর শ্যাম যমুনাকে সময় দিতে থাকে। সে তাদের ভালোবাসার মুহূর্তগুলো উপভোগ করতে থাকে। এর সঙ্গে সঙ্গে তাদের কাজগুলো চলছিল, কিন্তু যেহেতু এমএলএর সব কাজ শ্যাম আর মোহনকে দিয়ে দিয়েছিল তাই আস্তে আস্তে তাদের শত্রুও বাড়তে থাকে। যতটা দুজন উপরের দিকে উঠছিল তাদের বিভিন্নভাবে শত্রুও বাড়ছিল। এভাবেই বছর পার হয়ে যায়। যমুনা হসপিটালে, সে মা হতে চলেছে। ডেলিভারি হওয়ার পর শ্যাম আসে হসপিটালে। যমুনার কোলে শ্যামের সন্তান। সে ছেলেটিকে কোলে নিতেই যাবে, ঠিক তখনই মোহন বলে,
খাদানের লোকেদের সাথে কিছু ঝামেলা হয়েছে। এমএলএর অপোজিট পার্টির লোকেরা এসে তাদের কাজ করতে বাধা দিচ্ছে। শ্যাম বলে ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা। যমুনাকে বলে আমি এখনই যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসব। মোহন তার সঙ্গে যেতে চাইলে বলে আমি ছুঁচো মারতে যাচ্ছি, বাঘ শিকার করতে না, তোরা এখানেই থাক, আমি এখনই আসছি। শ্যাম এটা বলে চলে আসে ফ্যাক্টরিতে। এসে সে এখানে একটাই কথা বলে, ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস অ্যাকশন ভুলে গেছি। এরপরে হাতে কুড়াল, মুখে সিগারেট নিয়ে তুফান মারতে থাকে। সামনে পেছনে সব দিকে যেই আসছে তাকেই মারছে শ্যাম। শেষ পর্যায়ে একটা চাকু সে গেঁথে দেয় একজন পুলিশের বুকে। ওখানেই থেমে যায় শ্যাম। এখানে একজন পুলিশও মারা যায়। এরপরে সব পুলিশরা মিলে তাকে ঘেরাও করে ফেলে, নিয়ে যায় জেলে। কোর্ট আদেশ দেয় রিমান্ডে নেওয়ার জন্য। কোর্টের বাইরে বৃষ্টির মধ্যে যমুনা কোলে ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিল। শ্যাম কানে গিয়ে বলে মধু, শ্যামের ছেলে মধু। এরপরে যমুনাকে বলে নিয়তিতে যা আছে তাই হবে। মোহনের চোখে পানি, কিন্তু সে একটা সিগারেট ধরিয়ে দেয় আর বলে দেখছি কি করা যায়। এরপর জেলের রিমান্ডে অনেক মারা হয়, অনেক টর্চার করা হয় শ্যামকে স্বীকার করতে বলা হয় সে সবকিছু করেছে। অন্যদিকে যমুনা উদাস হয়ে বসে থাকে। পুলিশকে খুন করা হয়েছে। বিষয়টা পাবলিক, পলিটিক্যাল পার্টি কাউকেই ভালোভাবে নিচ্ছে না। এই অবস্থায় যদি জামিন হয়ে যায় তাহলে কোনো দিকই ঠিক থাকবে না। এর জন্য জামিন হয় না শ্যামের। এদিকে হঠাৎ একদিন পুলিশ স্টেশন থেকে খবর আসে যমুনা কোলে ছেলেকে নিয়ে যায় স্টেশনে। আর সেখানে গিয়ে দেখে স্বামীর লাশ ঝুলছে, গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করেছে। লাশ নিয়ে আসা হয়। সদ্য জন্মানো ছেলে বাবার মুখাগ্লি করে। সুন্দর গুছানো গল্পটা কেন জানি সব অগুছালো হয়ে যায়। এমএলএ সিদ্দিক সবার সামনে বলে শ্যাম আমার জীবন বাঁচিয়েছিল, মোহন আমার বন্ধু, আজ থেকে খাদানের সব কাজ ওই দেখবে। মোহন সবাইকে বলে শ্যাম থাকলে সবার কথাই ভাবতো, আমিও তাই সিন্ডিকেট তৈরি করছি। কয়লার উপর অধিকার সবার থাকবে, সবার জায়গা সবার সমান শেয়ার ভাগ করে দেওয়া থাকবে, কেউ কারো বাগে হাত দেবে না। এই বলে সে চলে যায়। খাদানের কাজ আস্তে আস্তে বাড়তে থাকে। এখন কয়লার ব্যাপারী মোহন দাস পুরো দেশে সে ব্যবসা শুরু করেছে। আস্তে আস্তে এই কয়লা তার কাছে সোনার মতো দামি হয়ে যায়। একে একে কেটে যায় 22টা বছর। এই 22 বছরে যমুনা তার ছেলে মধুকে নিয়ে, তার ভাই মান্ডিকে নিয়ে গ্রামেই থাকে। কারণ স্বামীর বন্ধুর কামানো টাকায় সে বেঁচে থাকতে চায়নি। মধু বড় হয়ে গেছে, দেখতে ঠিক বাবার মতো হয়েছে। সে ড্যান্স করছিল মধু। হঠাৎ মধুর মামা এসে বলে তোর মা রাগ করেছে, তুই এখনই বাসায় যা মধু। বলে মাকে কে বললো এসব কথা? তখন মধুর মামা বলে কে আবার? যে সব সময় তোর মার কাছে নালিশ করে সেই করেছে। মধু সঙ্গে সঙ্গে লতিকার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু লতিকার সামনে দাঁড়িয়ে সে রাগ করতে পারে না। তাই সে বাসার দিকে রওনা হয়। লতিকা পেছন থেকে ডাকতে থাকে ও মধু, ও মধু। বাসায় আসলে যমুনা তার ছেলেকে বলে তুই এত বড় হয়ে গিয়েছিস, কিছু করছিস না কেন? তোর বাপের নামটাও রাখতে পারছিস না। সিন্ডিকেটের মেম্বার হ, যা তোর বাপ যে সাম্রাজ্য রেখে গেছে সেটাই তোরই অধিকার। মধু বলে না মা, আমি এসব কয়লা চুরির কাজ করতে পারবো না, যেমন আছি ভালো আছি। এই বলে রাগ করে বাসা থেকে সে চলে যায়। লতিকার সাথে বসে সে গল্প করতে থাকে। মধু লতিকাকে বলে মন চাই এই খাদান, এই কয়লা, এই কালো দুনিয়া ছেড়ে বনে জঙ্গলে কোথাও চলে যাই। লতিকা মজা করে বলে কোথায়, কোন বনে যাচ্ছ বলে যেও, যেন তোমার পিছু পিছু আমিও যেতে পারি। মধু এরপর আর কোনো কথা বলে না, সে চলে আসে। রাত হয়ে গেছে। যমুনা ঘরের দরজা লাগিয়ে শুয়ে পড়েছে। মধু এসে বারবার বলে দরজা খোলো মা, কিন্তু যমুনা দরজা খোলে না। ছেলে কাজ না করুক কোনো সমস্যা নেই, কিন্তু যে ছেলে বাপকে চোর বলে তাকে ঘরে কেন ঢুকতে দেবে? অনেকক্ষণ ডাকাডাকি করে মধু সেখান থেকে চলে যায়। সে গিয়ে উপস্থিত হয় লতিকাদের বাড়িতে। লতিকা মধুকে ঘুমানোর জন্য বালিশ আর কম্বল দেয়। লতিকার হাত ধরে মধু, কিন্তু হাত ছাড়িয়ে মুচকি হাসি দিয়ে চলে যায় লতিকা। এইদিকে মাখন দাস পতিত রাজপুত মোহন দাসের ছেলে, সে ডিরেক্টরকে বলে কি জানি বলছিলেন, কি সিনেমা বানাবেন? ডিরেক্টর বলে আপনার চেহারা একদম মাসুম, একদম রোমান্টিক হিরোদের মতো, রোমান্টিক মুভি বানাবো আপনাকে নিয়ে। ঠিক তখনই মাখন বলে একটু দাঁড়ান, একটা হাতের কাজ সেরে আসি। মাখন একটা লোকের সামনে গিয়ে বলে বাবু, আপনার শোয়ের দাম তো দিন দিন বেড়েই যাচ্ছে, এভাবে কমিশন খেলে আমরা কি খেয়ে বাঁচবো? লোকটা বলে
বাজারের সবকিছুই তো দাম বেশি, শোয়ের দামও তাই বাড়িয়ে দিয়েছি। মাখন তখনই বন্দুক বের করে পায়ের কাছে 2-3টা ফায়ার করে আর বলে, আমার বুলেটের দাম কিন্তু এখনো বাড়েনি। আপনার খাতায় কয়েকটা বুলেট বসিয়ে দিলে আমার কিন্তু কোনো ক্ষতি হবে না। লোকটা বলে, না স্যার, আর এমন হবে না, এখন থেকে আমি সব কাজ ফ্রিতেই করব। এদিকে ডিরেক্টর বলে, বস ফাটিয়ে দিয়েছেন, আপনাকে নিয়েই এবার অ্যাকশন ফিল্ম বানাবো, ফুল অ্যাকশন। মাখন বলে, না না, রোমান্টিক ফিল্ম বানাবো, সুন্দর সুন্দর সিন রাখবে, রাতের দৃশ্য, খাটের দৃশ্য বেশি বেশি থাকা চাই, আর হিরোইন হবে আপনারই পাশে বসে থাকা আপনারই বান্ধবী। ডিরেক্টর আর কিছুই বলে না, সে বুঝে যায় মাখন কি জিনিস। এদিকে খাদানের কাজের সময় দুর্ঘটনায় মারা যায় মধুর দাদু। খাদানে কাজ করতে গিয়ে যারা মারা যায় তাদের লাশ হস্তান্তর করা হয় না, তাদের লাশ বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয় পানিতে অথবা মাটি চাপা দিয়ে দেওয়া হয়। মধু দৌড়ে আসে, সবাই তাকে আটকানোর চেষ্টা করে, সবাইকে সে মারতে থাকে, কিন্তু ক্রেন দিয়ে সেই লাশটা ফেলে দেওয়া হয় পানিতে। মধুও সেই পানিতে লাফ দেয় আর লাশটা উঠিয়ে নিয়ে আসে। সবাইকে বলে, আজ থেকে এই খাদানের কাজ বন্ধ, গ্রামের কেউ এই খাদানে কাজ করবে না, কারোই আর জীবন যাবে না। মধু ঝামেলা করছে এটা শুনে মাখন এবং সে ওইখানে আসে। এরপর দুজনের মধ্যে ফাইট শুরু হয়, দুইজন দুইজনকে মারছে। মধু 2 টাকার গ্রামের ছেলে হয়ে কাজ বন্ধ করে দেওয়ার সাহস কিভাবে পায় এটা বলতে থাকে তাকে। আর অন্যদিকে মধুর মাথায় রক্ত উঠে গেছে, সে বেলচা দিয়ে মারতে থাকে সবাইকে। দুজনের মধ্যেই ঝামেলা চলছে, কাদায় মাখামাখি একটা অবস্থা। তখন সেখানে গাড়ি নিয়ে উপস্থিত হয় মোহন দাস। কাদায় নেমে সে মাখনকে থামায়, মধুর কাছে যায় আর বলে, শুনেছি তুই তোর বাপের মতোই হয়েছিস, আজ নিজ চোখে দেখলাম, এসব ঝামেলা বাদ দিয়ে ফিরে আয় মধু। আর সে তখন মাখনকে বলে, এ তোর বড় ভাই, কার সাথে মারামারি করছিস? পরদিন যমুনা, মান্ডি আর মধু সবাই মিলে যায় মোহনের বাসায়। সেখানে গেলে মোহন সবাইকে বাসায় অনেক আপ্যায়ন করে। মোহন দাস মাখনের সামনেই মধুকে বলে, এই পুরো সাম্রাজ্যই তোর, আর তুই চলে আয়, বস সিন্ডিকেট সামলা, শিখিয়ে পড়িয়ে দেই তোর বাপ থাকলে তো এটাই করত। কিন্তু মধু বলে, আজ আসি কাকা, আজ উঠি বলে সবাইকে নিয়ে মধু বাসায় চলে আসে। যমুনা বলে, এতদিন আমি এসবে যাইনি, কারণ আমি চাইনি কারো কামানো টাকা বসে বসে খেতে, কিন্তু এখন চাই তুই যা, তুই কাজ কর, নিজের যোগ্যতায় তোর জায়গা তৈরি কর। কিন্তু মধু আবারও একই কথা বলে, তবে প্রাসাদ দেখে লোভ হয়েছে, কিন্তু আমি চুরির কাজ করতে পারবো না, চোরের বেটা চোর হবে না। এটা শুনে চোখের জল চলে আসে যমুনার। মান্ডি বলে, ও শ্যামকে তো দেখেনি, এর জন্যই এমন কথা বলছে। ওই দিন রাতে মদের বোতল নিয়ে মামা ভাগ্নে একসঙ্গে বসেছিল। মান্ডি তখন বলে, তোর বাপ ছিল, তুই তো দেখিসনি, সে সবার মঙ্গল করত, সবার ভালো চাইতো, কারো ক্ষতি হতে দিত না। কয়লার খাদান তার হাত থেকেই শুরু হয়েছিল। সিদ্দিকের প্রতিপক্ষকে সাথে শ্যাম লড়াই করেছিল, সব তার জন্যই গড়ে উঠেছে। তুই চাইলে এখনো তোর বাপের জায়গাটা নিতে পারিস। মধু বাড়ি ফিরে আসে, সে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে আর বলে, মা, আমি কাজ করব, আমি আমার যোগ্যতায় নিজের রাজত্ব গড়ে তুলব, দেখে নিও ভালো কিছু করব, বাবার যোগ্য সন্তান হয়ে দেখাবো। মায়ের কোলে ঘুমিয়ে যায় মধু। লাল রাজা আর নীল রাজার গল্প শোনায় যমুনা। পরদিন সকালে উঠেই মধু যায় মোহনের বাসায়। সে ওখানে গিয়ে বলে, কাকা, কাজ আমি তোমার সাথেই করতে চাই, কিন্তু আমি আমার যোগ্যতা প্রমাণ করে তবেই আমি কাজ হাতে নেব। মোহন দাস বলে, আজ সন্ধ্যায় কীর্তন আছে, মাকে নিয়ে চলে আসিস, হাতে করি সেখানেই হয়ে যাবে সন্ধ্যায় কীর্তনের আসরে। মোহন ঢোল নিয়ে চোখ বন্ধ করে রাধা নাম জপ করতে থাকে। আসরে মধু আর মধুর মাও আসে, কিন্তু হঠাৎই এক সময় কিছু লোক মোহনের উপর আক্রমণ করে দেয়। এরা মোহনের শত্রুপক্ষ, কিন্তু আগে থেকে সবকিছু ফাইনাল করা ছিল। আসলে মোহনের লোকেরাও অস্ত্র হাতে নিয়ে সেই আসরে এসেছিল, একে একে সবাইকে মারছিল। তারা আর মোহন এক মনে রাধা নাম জপ করছে চোখ বন্ধ করে। মধু কয়েকজনকে আটকাচ্ছিল, কিন্তু হঠাৎ কয়েকজন মধুর মাকে আঘাত করে, আর মধু তখনই হাতে কুড়াল উঠিয়ে নেয় আর কুপিয়ে সেই ছেলেগুলোর বুক ছিঁড়ে ফেলে। মোহন এসে বলে, হাতে করি তো
হয়ে গেল মধু, এবার হাতে বন্দুকটাও উঠিয়ে নে। মধু বলে না কাকা, আজ থাক, অন্য কোনো দিন। কিন্তু মোহন বলে তুই এতদিন যে গল্প শুনেছিস যে তোর বাপ আত্মহত্যা করেছে, তুই তা ভুল শুনেছিস। তোর বাপকে মারা হয়েছিল, তার বাতে বিষ মিশানো হয়েছিল। এই সেই লোক যে এই কাজটা করেছিল। তুই ওকে না মারলে না মার, ছেড়ে দে, কিন্তু মনে রাখিস তোর বাপের খুনি ও, যার ভালোবাসা থেকে তুই এতদিন বঞ্চিত। এই সব কিছুর মূলে এই লোকটাই। এটা শুনে মধু এক মুহূর্ত অপেক্ষা করে না, মোহনের হাত থেকে বন্দুকটা উঠিয়ে নেয় আর গুলি সোজা ওই লোকটার বুকে বসিয়ে দেয়। এরপরে বাসায় রক্তাক্ত অবস্থায় ফিরে আসে। এসে সে লতিকাকে বলে, এখনো ভালোবাসিস লতিকা? সে বলে হ্যাঁ, তোর রং যাই হোক না কেন, লাল কালো সাদা, সারা জীবন তোকেই ভালোবাসবো, বিয়েও করব। এরপরে লতিকা আর মধুর বিয়ে সম্পূর্ণ হয়। সবাই মিলে তারা মোহনের বাসায় চলে যায়। এখন মধু, লতিকা, যমুনা সবাই এই বাসাতেই থাকে আর মধু মোহনের সাথে কাজ করতে থাকে। সবকিছু ঠিক ছিল, কিন্তু রাজকুমার মাখন তার এত উন্নতি সহ্য করতে পারছিল না। তার সাথে ছিল তার মামাও। দুজনে মনে মনে জ্বলতে শুরু করে। এখন মোহন সবকিছুতেই মধুকে এগিয়ে রাখে। একদিন মাখন এসে বলে, বাবা, একটা ঝামেলা হয়ে গেছে। তোমাদের পুরনো কয়লার ব্যাপারী যে ছিল, সে আমার লোহার ফ্যাক্টরিতে আস্তানা গেড়েছে। এখন ওর যদি কিছু না করা হয়, আমাদেরই তো বদনাম হবে। মোহন বলে, যা করার আগে করবি, কিন্তু তোদের সাথে মধুও থাকবে। মাখন, বকুল দাস, মধু আরো কিছু লোক মিলে আসে ফ্যাক্টরিতে। মাখন মধুকে বলে, ভেতরে আমরা মামা বাগনে যাব, তোর ওখানে কোনো কাজ নেই। মধু চুপচাপ ওইখানেই দাঁড়িয়ে থাকে। ভেতরে যায় মাখন। ভিতরে গিয়ে সে ওই পুরনো কয়লার ব্যাপারীকে দেখে বলে, আমি মোহন দাসের ছেলে, তুই জানিস না কার জিনিসে তুই হাত দিয়েছিস। লোকটা বলে, তোর বাপ কয়লা নিয়ে যাবে, তুই লোহা নিয়ে যাবি, আমরা কি হাতে চুরি পরে বসে থাকবো নাকি? বন্দুক বের করে মাখন তার কপালে ধরে, কিন্তু মাখন দেখে আস্তে আস্তে 50, 100, 150 জন লোক তার আশেপাশে চলে আসে। আর একজন এসে মাখনের মাথায় বন্দুক ধরে বসে, আর তারা বুঝে যায় এখান থেকে তারা আর বের হতে পারবে না। ঠিক তখনই পেছন থেকে মধু আসে আর বলে, ভাইজান স্টপ, থামেন। মধু মাখনকে একটা চর মেরে বলে, জানিস না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? আমরা এখানে মারামারি করতে আসিনি। এই বলে মুহূর্তেই একটা বন্দুক হাতে নিয়ে মধু সেই কয়লার ব্যাপারীকে গুলি করে দেয়, একদম মাথা বরাবর। আর সবাইকে বলে, লাফালাফি করে কোনো লাভ নেই, এই ফ্যাক্টরি প্রফিটের শেয়ার তোমাদের দেওয়া হবে, যদি আমাদের হয়ে কাজ করো। এই প্রস্তাব সবাই রাজি হয়ে যায়। এভাবে পুরো বিষয়টাকে ম্যানেজ করে নেয় মধু। কিন্তু বাসায় ফেরার পর মোহন বলে, এটা তোরা কি করে এসেছিস? মধু বলে, মাখন বিপদে ছিল, রিস্ক তো নিতেই হতো। মোহন বলে, এতদিনের সিন্ডিকেটের নিয়ম কানুন সব তোরা বেয়ে গুড়িয়ে দিলি। এখন কে কার ঘরে ঢুকে কাকে মেরে ফেলবে সেটার কোন ঠিক ঠিকানা নেই। বিপদ আর শত্রু তোরা বাড়িয়ে ফেলেছিস। এসব কথার মাঝে সিদ্দিক আসে আর বলে, মোহন, আমার কাছে কিছু টাকা আছে, সে টাকাগুলো একটু ম্যানেজ করে রাখতে হবে। আমার বাসায় রেড পড়তে পারে বলে শুনেছি, আজকে রাতে খবর পেয়েছি। এই খবর দেওয়ার জন্যই তোমার কাছে এসেছি। তোমার কেউ কি আছে যে এই কাজগুলো করতে পারবে? মাখন বলে, বাবা, আমি করব। কিন্তু মোহন বলে, মধু এই কাজ করবে। সিদ্দিক বলে, মধু, সেই নতুন ছেলেটা হবে না, নতুন কাউকে দিয়ে কাজ হবে না। কিন্তু যখনই মধুকে সে দেখে, সে হা করে তাকিয়ে থাকে। এরপরে সিদ্দিক বলে, দিয়ে দাও, কাজ ওকেই দিয়ে দাও, কারণ তার জানা আছে শ্যাম কি জিনিস ছিল। তার ছেলে মধুও পারবে এই কাজ করতে। যেই কথা সেই কাজ। একটা নৌকায় সব টাকা লুকিয়ে মাটির নিচে পুঁতে রাখে মধু পরের দিন সেই টাকা মোহনকে বুঝিয়ে দেয়। মোহন অনেক খুশি হয়ে যায় আর স্বাভাবিকভাবেই মাখন আর তার মামা জ্বলতে থাকে। এরপরে এক বয়স্ক বৃদ্ধ বাবা এসে মধুকে বলে, আমার মেয়েটাকে বাঁচাও বাবা। মাখন ওকে তুলে নিয়ে গেছে। মধু বলে, আমি দেখছি কাকু, কি করা যায়। এরপর ফ্যাক্টরিতে এসে মধু দেখে ওই মেয়েটাকে আহত অবস্থায় পড়ে আছে। তখন সেই মেয়েটাকে নিয়ে মধু বাইকে করে বাসার দিকে আসছিল। রাস্তায় পুলিশ এসে মধুকে আটকায়। তারা বলে, কিরে, এখন মেয়েদের দান দাও শুরু করে দিয়েছিস? মধু বলে, আপনি ওর কাছেই শুনে নিন, কে ওকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। ঠিক তখনই মেয়েটা সবাইকে অবাক করে দিয়ে মধুর দিকে হাত উঠিয়ে বলে, মধুই তাকে জোর করে দিয়ে গিয়েছিল। মেয়ের বাবাও পুলিশের সামনে একই কথা বলে। পুলিশ মধুকে জেলে নিয়ে যায়। এই সব পরিকল্পনা ছিল মাখন আর তার মামার।
কিন্তু মোহন থানায় এসে মধুকে ছাড়িয়ে আনে। মধু বন্দুক নিয়ে মাখনকে মারতে যায়, কিন্তু যমুনা কোনো মতে তাকে আটকায়, কারণ খুন কখনো সমাধান হতে পারে না, আর এতে করে শত্রুতা আরো বাড়বে। মধু তার মায়ের কথা শুনে থেমে যায়। লতিকাকে মধু বলে, আমাকে ভুল বুঝো না, বিশ্বাস করো আমি কিছু করিনি। লতিকা বলে, আমি জানি তুমি কিছু করনি। আর লতিকা তখন মধুকে বলে, আমাদের নতুন সদস্য আসতে চলেছে। এরপরে সন্ধ্যায় মধু মদের দোকানে বসেছিল। সেখানে মাখন এসে বলে, কিরে বউয়ের উপর থেকে মায়া উঠে গেছে, বাইরে যে মুখ কালো করে বেড়াচ্ছিস, আমাকে 2-1 দিন দিস, খেলে দিয়ে আসবো। মাখন মাল মারবে। কথাটা শেষ হতে মধু কাচের বোতল সোজা মেরে দেয় মাখনের মাথায়। কাচের বোতল ভেঙে মাখনের মাথায় ঢুকে যায়, আর সেই জায়গাতেই মারা যায় মোহনের একমাত্র ছেলে মাখন। মোহন নিজ হাতে চিতায় আগুন দেয়, ঢোল বাজায়, কীর্তন করে, শ্মশান যাত্রায় হরিগান গায়। অপরদিকে মধু তাকে আসে সিদ্দিকের কাছে, আর সেখানে এসে বলে, স্যার আপনি আমাদের একটু কথা বলিয়ে দেন, এই কাজটা আমি ইচ্ছা করে করিনি, দোষটা মাখনেরই ছিল। তখনই ফোন আসে মোহনের, বলে, সিদ্দিক ভাই আপনার পাশে যে আছে ফোনটা তাকে দিন। মোহন বলে, মধু তুই যে ফ্যাক্টরিতে আমাকে উপহার দিয়েছিলি সেখানে তাড়াতাড়ি চলে আয়, আর রক্তের হিসাব এখনো বাকি আছে। মধু সেই ফ্যাক্টরিতে যায়, আর সামনে যেই আসছিল তাকেই সে মারছিল। এক পর্যায়ে সে দেখে সামনে মোহন তার মা আর লতিকাকে বন্দুক ঠেকিয়ে রেখেছে। মধুর দিদাকে তারা আগেই মেরে ফেলেছে, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই একটা গুলি করে দেয় মোহন, আর তখনই মান্ডি সামনে চলে আসে। মধুর সামনে এসে সেও মারা যায়। এরপর মধু লুকিয়ে পড়ে আর সবাইকে আস্তে আস্তে মারতে থাকে। মোহনের সামনে এসে সে বলে, কাকা এসব বাদ দিন, এসব শুরু করেছিল মাখন। মোহন বলে, না রে মধু, এসব আমি না, মাখন না, তুই না, শুরু করেছিল তোর বাপ। আমি ওই দেশ থেকে এদেশে এসেছি, নিজের বুদ্ধি দিয়ে এই সাম্রাজ্য বানিয়েছি। কোথায় কি করতে হবে, কিভাবে করতে হবে, আমারই বুদ্ধি ছিল এগুলো। আর তোর বাপ এসে সবার সামনে ফুটেজ খাইতো, আমার সামনে সে রাজা হয়ে বেড়াইতো, আর তোর বাপের সামনে আমারে নিজেকে কুকুর বলে মনে হইতো। ওই দেশ থেকে পালিয়ে এসে আমি বড় ভুল করেছি। তোর বাপ যখন জেলে গিয়েছিল, তোর বাপকে বের করা তো 2 মিনিটের ব্যাপার ছিল, কিন্তু আমি সুযোগ মিস করিনি, আমি তাকে বের হতে দেইনি, তার খাবারে বিষ মিশিয়ে খেয়ে দিয়েছিলাম। এরপর নিজের গলার গামছা খুলে তোর আধমরা বাপকে ঝুলিয়ে দিয়েছিলাম। এই কথা শেষ হওয়ার সাথে সাথে মধু একটা দড়ি হাতে নেই, মোহনের গলায় পেঁচিয়ে সঙ্গে সঙ্গে ঝুলিয়ে দেয় মোহনকে। একইভাবে মৃত্যুর আগে মোহন আফসা চোখে দেখছিল সেই চেহারা, শ্যামের চেহারা। এইখানেই মোহন দাসের সমাপ্তি ঘটে। মধু তার মা আর লতিকাকে নিয়ে চলে আসে। এখন এই কয়লার সাম্রাজ্য সে একমাত্র রাজা, আর এখানেই এই সিনেমার সমাপ্তি হয়। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।